আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন এডু স্কুলের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তাসফিয়া। আমি বুয়েট থেকে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার থেকে গ্র্যাজুয়েট করেছি। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার এইচএসসির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক কভার করব। আমরা চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা থেকে নিউটনের দ্বিতীয় সূত্র ও বলের বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনার শেষে আমরা মূলত তিনটি বিষয় জানতে পারবো। প্রথমত, নিউটনের দ্বিতীয় সূত্রের আমরা ব্যাখ্যা করতে পারবো, বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোকে শনাক্ত করতে পারবো এবং আমাদের বলের শনাক্তকরণ এবং নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে যে গাণিতিক সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হবে সেগুলো সমাধান করার পদ্ধতিগুলো আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা কি সেটা নিয়ে সিম্পল ভাবে একটু আলোচনা করে নিই। নিউটনের দ্বিতীয় সূত্র বলে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল তার ভরবেগের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে ভরবেগ বলতে এখানে কি বোঝাচ্ছে। বস্তুর ভর এবং বেগের যে গুণফল তাকে আমরা ভরবেগ বলছি। এখন ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি? ধরে নেই কোনো একটি বস্তু আদিবেগ ভি নটে চলমান ছিল, টি সময় পরে এই বস্তুটির আদিবেগ ভি নটটি পরিবর্তিত হয়ে ভি বেগে চলে আসে। তাহলে আমরা যদি বলি এখানে ভরবেগের পরিবর্তনটা বা বেগের পরিবর্তনটা হচ্ছে ভি নট ভি মাইনাস ভি নট। এখন ভরবেগ যদি আমরা চিন্তা করি তাহলে এই যে বেগ, এই বেগের সাথে আমরা ভরটিকে গুণ দিয়ে দিব, তাহলে এটা চলে আসলো আমাদের ভরবেগের পরিবর্তন। এখন আমরা যদি হার বিবেচনা করি তাহলে একক সময় অর্থাৎ টি ইউনিটে এই ভরবেগের যে পরিবর্তনটা হচ্ছে তাকে আমরা বলবো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এই যে ভরবেগের পরিবর্তনের হারটা আসছে সেটা হবে বলের সমানুপাতিক। এখন আমরা যদি এই অংশটাকে বিবেচনা করি আমরা দেখতে পাচ্ছি যে বেগের পরিবর্তনের হার আসলে হয়ে যায় বস্তুটির ত্বরণ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি F = ma। তাহলে মূলত নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা এটাই বলে যে কোনো বস্তুর উপর, যে বস্তুর ভর m, তার উপর প্রয়োগকৃত বল তার যে ভরবেগের পরিবর্তন এই পরিবর্তনের সমানুপাতিক। আর আমরা যদি এর একক চিন্তা করি তাহলে বলের একক হচ্ছে নিউটন। এটাকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখি তাহলে আমরা ভরের একক পাচ্ছি কেজি এবং ত্বরণের একক পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি এই সূত্রটি অ্যাপ্লাই করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে আমরা মূলত 5টি স্টেপ ফলো করতে পারি। এই 5টি স্টেপের মধ্যে প্রথমটি হচ্ছে যেই বলের উপর, যেই বস্তুটির উপর ক্রিয়াশীল বল নিয়ে আমরা আলোচনা করব সেই বস্তুটাকে শনাক্ত করতে হবে আলাদাভাবে এবং এই বস্তুটির উপর ক্রিয়াশীল যতগুলো বল আছে সেগুলোকে শনাক্ত করতে হবে। এখন বস্তুর উপর ক্রিয়াশীল বল কি কি থাকতে পারে সেগুলো আমরা পরবর্তী স্লাইডে বিশদভাবে আলোচনা করব। যখন আমরা বস্তুটার উপর ক্রিয়াশীল বলগুলোকে আইডেন্টিফাই করে ফেলবো তখন প্রয়োজনে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি। ফ্রি বডি ডায়াগ্রামে মূলত বস্তুটির উপর কি কি বল ক্রিয়াশীল আছে এবং কোন ডাইরেকশনে ক্রিয়াশীল আছে সেগুলোকে দেখানো হয়। প্রতিটি অক্ষে বল বিশ্লেষণ করতে হবে। সবশেষে আমরা সামেশন অফ এফ অর্থাৎ বস্তুটির উপর ক্রিয়াশীল সব বলের লব্ধ বল চিহ্নিত করে F = ma যে সূত্রটি আছে সেটা প্রয়োগ করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে আমরা পরবর্তী স্টেপ দেখে নিই। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদেরকে বস্তুটির উপর ক্রিয়াশীল যতগুলো বল আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা দেখে নিই যে আমাদের এইচএসসি পর্যায়ের জন্য বস্তুর উপর আসলে কত ধরনের বল ক্রিয়াশীল হতে পারে। আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে একটা ইনক্লাইন্ড একটা সারফেস বা তলের মধ্যে একটি বস্তু আছে। এখন এই বস্তুটির উপর কি কি বল আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা একটা ইনক্লাইন্ড তল, এটার উপরে আমরা বস্তুটিকে শনাক্ত করতেছি যে বস্তুটা নিয়ে আমরা কাজ করব। এই বস্তুটার যে ওজনটা আছে, ভরের কারণে যে ওজনটা আছে সেটা কাজ করছে নিচের দিকে, যেটাকে আমরা ওজন বলতে পারি, mg দিয়ে এটাকে আমরা চিহ্নিত করতে পারি। এই বস্তুটি যে তলের উপর অবস্থিত আছে এই তলটা বস্তুটির উপর লম্বভাবে একটা বল
প্রয়োগ করে, যেটাকে আমরা বলতে পারি আনুভূমিক বল অথবা এন। এখন বস্তুটি যদি কোনো হরাইজন্টাল সারফেসে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বস্তুটির যে ওজন এবং অভিলম্ব বল এন, এই দুটা সমান হয়ে যায়। কিন্তু এ ধরনের ইনক্লাইন তলের ক্ষেত্রে আমাদেরকে এটা অন্যভাবে বিবেচনা করতে হবে। তারপর আসে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? যখন দুটা সারফেসে, একটা সারফেসের উপর আরেকটা সারফেস চলার চেষ্টা করে, এই চলার পথে যে বলটা বাধা দেয় সেটাকে আমরা ফ্রিকশন অথবা ঘর্ষণ বল বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বল বা ফ্রিকশন কাজ করতে পারে। আর চতুর্থ আরেকটা বল আসতে পারে, যেটা হচ্ছে প্রয়োগ বল, অর্থাৎ যে বলটা আমরা বাহির থেকে অ্যাপ্লাই করব, সেটা আমরা যে ডাইরেকশনে অ্যাপ্লাই করব বস্তুটির উপর, এই বলটা সেই ডাইরেকশনে প্রয়োগ হবে। তাহলে আমরা জেনে নিলাম যে কোনো বস্তুর উপর আসলে কত ধরনের বল ক্রিয়া করতে পারে। এখন এই ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। যেমন ঘর্ষণ বল সবসময় আপেক্ষিক গতির বিরোধিতা করে। অভিলম্ব বল সবসময় তলের লম্ব দিকে ক্রিয়া করে, যেমন এটা তল, এটার লম্ব দিকে অভিলম্ব বল ক্রিয়া করবে। এটা যদি তল হয়, এটার লম্ব দিকে অভিলম্ব বল ক্রিয়া করবে। থার্ড পয়েন্ট হচ্ছে সব ক্ষেত্রে n ইকুয়ালস টু mg হয় না, মানে এটা সব ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ইনক্লাইন তলের ক্ষেত্রে আমাদেরকে nটা অন্যভাবে বিবেচনা করতে হবে। এখন আমরা খুবই সিম্পল একটা গাণিতিক সমস্যা দেখে নিই। এটা মূলত F ইকুয়ালস টু m এর সূত্রটাকে প্রয়োগ করে আমরা সলভ করে ফেলতে পারবো। তো এখানে বলা আছে একটি 6 কেজি ভরের ব্লকের উপর 30 নিউটন বল প্রয়োগ করা হলো, ঘর্ষণ বল 6 নিউটন, ত্বরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা লব্ধ বলটাকে বের করব। এখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা প্রয়োগ করছি 30 নিউটন বল। তাহলে আমরা ধরে নেই যে 30 নিউটন বলটা আমরা প্রয়োগ করলাম। আমরা একটু আগে পূর্ববর্তী স্লাইডে দেখে এসেছি যে ঘর্ষণ বলটা মূলত প্রয়োগকৃত বলের বিপরীতে কাজ করবে। ঘর্ষণ বলটাকে যদি আমরা এখানে 6 নিউটন ধরে নিই, তাহলে আমাদের লব্ধ বল কোনটা আসে? লব্ধ বল আসে প্রয়োগকৃত বল থেকে ঘর্ষণ বল, যেটা এই বলটাকে বাধা প্রদান করতেছে, সেটাকে বাদ দিলে যেই বলটা আমরা পাই সেটা, অর্থাৎ 24 নিউটন। জিনিসটা এমন হয়, ধরি আমরা এই বস্তুটা নিয়ে বিবেচনা করছি, এই বস্তুটাকে আমরা মুভ করানোর জন্য এখানে 30 নিউটন বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটার সারফেস তার ঘর্ষণের জন্য এই বলের বিপরীতে 6 নিউটন বল প্রয়োগ করলো। তো এই ক্ষেত্রে বস্তুটি মূলত চলবে এই 30 নিউটন মাইনাস 6 নিউটন বলে, অর্থাৎ 24 নিউটন বলে। তাহলে আমাদের লব্ধ বল আসলো 24 নিউটন। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম লব্ধ বল। এখন আমরা বের করব ত্বরণ। আমাদেরকে দেওয়া আছে যে m, অর্থাৎ বস্তুটির ভর হচ্ছে 6 কিলোগ্রাম। আমরা লব্ধ বল বের করলাম 24 নিউটন। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী F ইকুয়ালস টু m a। তাহলে আমরা a পাই F ভাগ m, অর্থাৎ 24 ভাগ 6, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের ত্বরণ চলে আসে। তাহলে আমরা একটা সিম্পল ম্যাথ দেখে নিলাম। আমরা পরবর্তীতে আরেকটা সমস্যা সমাধান করি। আচ্ছা, এখানে বলা আছে যে 5 কেজি ভরের ব্লক রুক্ষ অনুভূমিক তলে আছে, প্রয়োগ বল 25 নিউটন, ঘর্ষণ সহগ 0.35, আর আমাদের অভিকর্ষজ ত্বরণ 10 ধরে নিতে বলা আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন ত্বরণ নির্ণয় করতে হবে। আগেরটার সাথে এই সমস্যার ডিফারেন্সটা হচ্ছে এখানে ঘর্ষণ বলটাকে আমাদেরকে আলাদাভাবে ঘর্ষণ সহগ থেকে বের করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে। ভর দেওয়া আছে 5 কেজি, প্রয়োগ বল দেওয়া আছে 25 নিউটন।
এখন আমরা ঘর্ষণ বল বের করব। ঘর্ষণ বল বের করার জন্য ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.3। আচ্ছা, এখন আমরা ঘর্ষণ বলটা মূলত কিভাবে বের করব? ঘর্ষণ বলের জন্য আমাদেরকে ঘর্ষণ সহগ যেটা দেওয়া আছে সেটার সাথে অভিলম্ব বল এন যেটা সেটাকে গুণ করতে হবে। সেটা গুণ করলে তারপরে আমরা ঘর্ষণ বলটা পাবো। এখন এন কি হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে এন হবে, বস্তুটা যদি আমরা এরকম চিন্তা করি, বস্তুটা নিচের দিকে কাজ করছে mg বল, এখানে m দেওয়া আছে 5, g দেওয়া আছে 10, অর্থাৎ 50 নিউটন ওজন বস্তুটি নিচের দিকে কাজ করছে। এখন এই যে আনুভূমিক তলটা আছে, এই তলটা তার উপরে অভিলম্ব বল n ক্রিয়া করবে। এটা যেহেতু একটা হরাইজন্টাল সারফেস, এই ক্ষেত্রে n ইকুয়ালস টু হবে mg, অর্থাৎ n ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 50 নিউটন। তাহলে ঘর্ষণ সহগ থেকে আমরা ঘর্ষণ পাচ্ছি 0.3 গুণ 50 নিউটন, অর্থাৎ 15 নিউটন। ঘর্ষণ বল আমরা পাচ্ছি 15 নিউটন। আচ্ছা, এখন আমরা এখান থেকে আইডেন্টিফাই করি এখন আমাদের এই বস্তুটার উপর ক্রিয়াশীল বল কি কি আছে। প্রথমত আমাদের প্রয়োগ বল আছে 25 নিউটন, দ্বিতীয়ত আমাদের ঘর্ষণ বল বা যে বলটা বাধা দিচ্ছে সেটা আছে 50 নিউটন। এই দুইটা থেকে এখন আমরা লব্ধ বল বের করব। আচ্ছা, তাহলে আমরা লব্ধ বল পাচ্ছি প্রয়োগ বল 25 নিউটন মাইনাস ঘর্ষণ বল 15 নিউটন ইকুয়ালস টু 10 নিউটন। আচ্ছা, আর আমাদের এম দেওয়া আছে, অর্থাৎ ভর দেওয়া আছে 5 কেজি। তাহলে আমরা ত্বরণ পাচ্ছি a ইকুয়ালস টু f বাই m, f আসে 10 আর ভর আসে 5। তাহলে আমাদের ত্বরণ হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমরা আলোচনা করতে পারি যদি প্রয়োগ বলটা 10 নিউটন হতো তবে বস্তুটি চলবে কিনা। আচ্ছা, আমাদের প্রয়োগ বল দেওয়া আছে 25 নিউটন, 25 নিউটন প্রয়োগ বল দেওয়া আছে। আর ঘর্ষণ বল দেওয়া আছে মানে আমরা বের করেছি 15 নিউটন। এখন এটা যদি 10 নিউটন হতো তাহলে কি হতো? আচ্ছা, আমরা চিন্তা করি এটা যদি বস্তুটা হয়, বস্তুটার সারফেস বস্তুটিকে চলতে বাধা দিচ্ছে 15 নিউটন বলে, আর আমি বস্তুটাকে চালানোর জন্য প্রয়োগ করছি 10 নিউটন বল। তাহলে বস্তুটির পক্ষে চলা সম্ভব হচ্ছে না। কেন? কারণ সে যে বাধাটা পাচ্ছে সেই বাধাটা অতিক্রম করার জন্য যে বলটা দরকার সেই বলটা তাকে প্রয়োগ করা হয়নি, তার থেকে কম বল প্রয়োগ করা হয়েছে। যে কারণে প্রয়োগ বল যদি 10 নিউটন হতো তাহলে কিন্তু বস্তুটা এই সারফেসে চলতো না। এখানে আমরা একটা পুলি সিস্টেম দেখতে পাচ্ছি। তো মূলত 2 কেজি আর 3 কেজি ভরের দুইটা বস্তু একটা হালকা অপসারণশীল দড়ির দ্বারা ঘর্ষণহীন আর ভরহীন পুলির উপর সংযুক্ত আছে। এখন এই সিস্টেমটাকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো। এখন এই সিস্টেমটা ত্বরণ এবং এই দড়ির যে টানটা সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখানে আসলে কি আছে। এই পুলি সিস্টেমের উপরে দড়ি দিয়ে দুটা ভর ঝুলানো আছে। একটা ভর হচ্ছে 3 কেজি, আরেকটা ভর হচ্ছে 2 কেজি। এখন বলা আছে যে এই দড়িটা হালকা এবং অপ্রসারণশীল এবং পুলিটা ঘর্ষণহীন আর ভরহীন। তার মানে এই সিস্টেমটাতে মূলত এই দুইটা ভরই কাজ করবে। এখন আমরা এই সিস্টেমটাকে এভাবে ছেড়ে দিলাম, স্থিরভাবে ছেড়ে দিলাম। তাহলে দেখা যাবে যে এই সিস্টেমটা, এই যে হেভি যে বস্তুটা আছে, এখন এই সিস্টেমটাতে চলছে, এই সিস্টেমটা যে ত্বরণে চলছে,
অর্থাৎ এই ত্বরণে, সেটাকে আমাদের বের করতে হবে প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে এই যে পুলি সিস্টেমটা আছে, এই পুলি সিস্টেমটা এই দড়িগুলোকে কি টান দিয়ে ধরে আছে সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্ট হাফে আমরা এটা সলভ করব যে এই সিস্টেমটা কোন ত্বরণে চলছে। সেকেন্ড হাফে আমরা এই টান অর্থাৎ এই পুলিটা এই দুইটা দড়িকে যে বল দিয়ে ধরে আছে সেটা বের করব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট স্টেপটা দেখি। আচ্ছা, প্রথমে আমাদেরকে চালক বল যেটা সেটা নির্ণয় করতে হবে। এই সিস্টেমটার ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র দুটা বল কাজ করছে, দুটা ভর কাজ করছে, তাহলে চালক যে বলটা হবে সেই বলটাও এই দুইটা ভর থেকে আমাদেরকে বের করতে হবে। এই বস্তুটা চলছে mg, এটাকে আমরা যদি m1 ধরি, mg বলে, অর্থাৎ 3 × 10 নিউটন বলে, 30 নিউটন বলে। এই বস্তুটা চলছে m2g বলে, অর্থাৎ 2 × 10 নিউটন বলে, অথবা 20 নিউটন বলে। এখন এই সিস্টেমটার উপর ক্রিয়াশীল বল কি? এটা একটা ক্রিয়াশীল বল 30 নিউটন, এটা একটা ক্রিয়াশীল বল 20 নিউটন। এখন এই সিস্টেমটা কোন দিকে চলবে? যে বস্তুটা হেভি সেই দিকে চলবে, কারণ এই দিকে বলটা বেশি যাচ্ছে। আচ্ছা, এখন এই বস্তুটা এইখানে প্রয়োগ করছে 30 নিউটন বল, এই বস্তুটা এখানে প্রয়োগ করছে 20 নিউটন বল। সেক্ষেত্রে সিস্টেমটা চলবে 30 নিউটন বলের দিকে। কোন বলে চলবে? এই দুইটা বলের মাঝখানে যে পার্থক্যটা আছে সেই বলে চলবে, যেটাকে আমরা বলছি চালক বল। যেদিকে বল বেশি সেই দিকে সিস্টেমটা চলবে, এ ত্বরণে চলবে, এবং এই বলের পরিমাণটা হবে এই দুইটা বলের মাঝখানে যে পার্থক্যটা আছে সেটা। আচ্ছা, তাহলে আমরা চালক বল পেয়ে গেলাম। এখন আমরা এম বের করব। আমরা এফ পেয়ে গেলাম। আমরা যদি এফ ইকুয়ালস টু এম এ বের করতে চাই, আমাদেরকে এখন এম বের করতে হবে। আমরা এফ পেয়ে গেছি। এম হচ্ছে এই পুরাটা সিস্টেম যেহেতু একই সাথে কাজ করছে, তার মানে এম হবে এই দুইটা ভরের যোগফল, অর্থাৎ 5 কেজি। তাহলে আমরা এম পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম। আমরা এখন এ বের করব, অর্থাৎ ত্বরণ বের করব। তাহলে ত্বরণ হবে এফ ভাগ এম, অর্থাৎ 10/5, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ফার্স্ট হাফ এখানে কমপ্লিট হয়ে গেল। এই বস্তুটাকে বা বস্তু দুটাকে এই সিস্টেমটা কি টান দিয়ে ধরে আছে। আচ্ছা, আমরা আবার সিস্টেমটা দেখি। এখানে আমরা দেখছি যে সে নিচে প্রয়োগ করছে 30 নিউটন বল, সে নিচে প্রয়োগ করছে 20 নিউটন বল। এই সিস্টেমটা এখানে এ ত্বরণে চলছে। আচ্ছা, এখন টি যেটা আমরা বিবেচনা করছি যে এই বস্তুগুলোকে এই দড়িটা টি দিয়ে ধরে আছে। আচ্ছা, আমরা যদি এখন M1 বস্তুটাকে কনসিডার করি, M1 বস্তুটা যেহেতু হেভি বস্তু, এই বস্তুটা নিচের দিকে কাজ করছে। তার মানে এটার ক্ষেত্রে M1 এর ক্ষেত্রে T is less than 30। যেহেতু T কম 30 বেশি, 30 এই পুরো সিস্টেমটাকে নিচের দিকে টেনে নিয়ে আসছে। আচ্ছা, এখন এটা যদি বল হয় তাহলে এটা সমান নিশ্চয়ই MA হবে। তাহলে এই ক্ষেত্রে M হচ্ছে এই বস্তুটার ভর 3 এবং A হচ্ছে সিস্টেমে যে ত্বরণটা আমরা বের করেছিলাম 2 সেটা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন বের করি তাহলে আমরা বলতে পারি যে T 30 - T equals to
MA 3 ইন্টু 2, এখান থেকে আমরা টি বের করে ফেলি। টি ইকুয়ালস টু 30 মাইনাস 6 নিউটন, অর্থাৎ 24 নিউটন। আচ্ছা, এটা আমরা বের করলাম এটা। এখন আমরা এই বস্তুটার জন্য সেম প্রসেস ফলো করি। এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটা চলছে এই দিকে, অর্থাৎ টি এর দিকে চলছে। তার মানে এই বস্তুটার ক্ষেত্রে নিশ্চয়ই টি ইজ গ্রেটার দেন 20। এই বস্তুর ভর আমরা জানি 2, ত্বরণ আমরা পাচ্ছি যে পুরো সিস্টেমের ত্বরণ এটা, অর্থাৎ 2। এখন আমরা যদি ইকুয়েশন ফলো করি, টি যেহেতু বড়, টি মাইনাস 20 ইকুয়ালস টু 2 ইন্টু 2, তাহলে আমরা টি পেয়ে যাচ্ছি 20 প্লাস 4, অর্থাৎ 24 নিউটন। তাহলে সিস্টেমের জন্য আমরা টান পেয়ে গেলাম 24 নিউটন, এটাও 24 নিউটন এবং এটাও 24 নিউটন কাজ করছে। এখন কোশ্চেন আসতে পারে যে উভয় বস্তুর জন্য আমরা কেন একই টান পেলাম। আচ্ছা, প্রথমত এই সিস্টেমটাতে এই যে তারটা আমরা দেখতে পাচ্ছি, এই তারটা বা এই দড়িটা হালকা ভরহীন এবং অপসারণশীল, যে কারণে এই তারের কোনো অংশে বলের কোনো পরিবর্তন হবে না। এবং সিমিলারলি যে পুলিটা আমরা দেখতে পাচ্ছি, এই পুলিটাকে বলে দেওয়া আছে যে ঘর্ষণহীন আর ভরহীন পুলি, যে কারণে এই পুরো সিস্টেমটার কোনো জায়গায় বলের কোনো চেঞ্জ হবে না বা কোনো পরিবর্তন হবে না। তাই এই দড়ির টান সব জায়গায় বস্তুটার উপর সমানভাবে ক্রিয়া করবে, সেই কারণে আমরা দুটা বস্তুর ক্ষেত্রে সেম পরিমাণ টান বল পেয়েছি। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল এরকম একটা হরাইজন্টাল সারফেসের উপর বস্তু থাকলে কি হবে সেটা। এখন আমরা একটা ইনক্লাইন্ড তল দেখব। আচ্ছা, এখন ইনক্লাইন্ড তলের ক্ষেত্রে কেন আমাদের ম্যাথগুলো অন্যরকম হবে। প্রথমত আমরা যখন লব্ধ বল বের করব, লব্ধ বল বের করার ক্ষেত্রে বলগুলোকে সেম অক্ষে অথবা সমান্তরাল অক্ষে কাজ করতে হবে, অর্থাৎ সেম ডাইরেকশনে অথবা অপোজিট সেম ডাইরেকশনে কাজ করতে হবে। আমরা যদি বল যোগ বিয়োগ করতে চাই, আমরা সবসময় এরকম ভাবে সেম ডাইরেকশনে বলগুলোকে এনে তারপরে যোগ বিয়োগ করে আমরা লব্ধ বল বের করব। এখন আমরা যদি ইনক্লাইন্ড যে সারফেসটা আছে সেটা বিবেচনা করি, এখানে আমরা নিচে বল পাচ্ছি mg। এটা আমরা আগের স্লাইডে যে 4টা বল দেখেছি বস্তুর উপর ক্রিয়া করে সেটা থেকে আসছে। এই তলটা এই বস্তুটার উপর আনুভূমিক বরাবর, লম্ব বরাবর যে বল দিবে সেটা হচ্ছে অভিলম্ব বল বা m। বস্তুটার ঘর্ষণ বল যদি বস্তুটা নিচের দিকে কাজ করে, নিচের দিকে সে চলমান থাকে, এই সারফেসটা বস্তুটাকে যে বাধা দিবে নিচে নামতে সেটাকে আমরা বলতে পারি ঘর্ষণ বল। বস্তুটাকে নিচে নামানোর জন্য আমরা যদি কোনো এক্সট্রা বল দিয়ে থাকি সেটাকে আমরা এফ হিসেবে চিহ্নিত করতে পারি। তো এই সিস্টেমটা যদি আমরা চিন্তা করি, আমরা যদি এইটার সাথে হিসাব করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই দুইটা বলকে সেম ডাইরেকশনে নিয়ে আসতে হবে। তো সেম ডাইরেকশনে কিভাবে আনতে পারি, আমরা যদি এক্সাম্পলটাই দেখি, এখানে বলা আছে 8 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি ঢালু তলে রাখা আছে, ঘর্ষণ নেই। তো এখানে ঘর্ষণ নেই, এখানে কোনো বল আলাদাভাবে প্রয়োগ করা হয়নি, তো সেটাও বিবেচনা করতে হবে না। তো মূলত সিস্টেমটা দাঁড়ায় এমন, একটা 8 কেজি ভরের বস্তু, নিচের দিকে আমরা ধরে নিই সে এত নিউটন বল প্রয়োগ করছে। এখন এই বস্তুটাকে যদি আমরা এই সারফেসে ছেড়ে দেই এবং ঘর্ষণ যদি না থাকে, সে নিশ্চয়ই এভাবে পড়ে যাবে। এখন আমাদেরকে বের করতে হবে এই যে এখানে পড়ে গেল, এই পড়ে যাওয়ার ক্ষেত্রে এখানে ত্বরণটা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা জানি যে আমরা যদি এটা বের করতে চাই, আমাদেরকে এই বলটাকে এই অক্ষের উপাংশ হিসেবে বিবেচনা করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে বলে দেওয়া আছে যে এই তলটা 30 ডিগ্রি ঢালু অবস্থায় আছে। এখন আমরা যদি এইটার অপোজিট ডাইরেকশন একটা লাইন টানি, তাহলে এখানে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এখানে যত ডিগ্রি হবে এখানে তত ডিগ্রি আমরা ইনক্লাইনেশন পাবো। আচ্ছা, এখন এই যে
নিচের যে বলটা আছে এই বলটাকে যদি আমরা উপাংশ হিসেবে বিবেচনা করি, যেটা কোণের সাথে থাকবে যেই ডাইরেকশনটা সেটার ক্ষেত্রে হবে জি কস থেটা, থেটা মানে এই যে কোণটা দেওয়া আছে সেটা, আর এই কোণের অপোজিট সাইডে যে অক্ষটা থাকবে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি জি সাইন থেটা। তার মানে এই ডাইরেকশনটার জন্য এ হবে জি সাইন থেটা। অর্থাৎ এই বস্তুটা যার ওজন হচ্ছে 80 নিউটন, সে এই সারফেসে 30 ডিগ্রি সারফেসে যদি কোনো ঘর্ষণ ছাড়া নিচের দিকে নামতে থাকে, সেক্ষেত্রে তার ত্বরণ হবে a ইকুয়ালস টু জি সাইন থেটা। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে ফেলি। আমরা বের করব ত্বরণ, জি আমরা ধরে নিই 10, সাইন আমাদের এই তলের ঢাল দেওয়া আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি আমরা জানি হাফ, তাহলে ত্বরণ আসছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা চারটা ডিফারেন্ট টাইপের অঙ্ক দেখে ফেললাম নিউটনীয় বলবিদ্যা থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেগুলোকে সমাধান করা যায়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি দেখলাম, যে বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, যেটা হচ্ছে সূত্রটার বেসিক কথা। বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুর ত্বরণ বা মন্দন থাকে না। বলের অভিমুখী ত্বরণের অভিমুখ, মানে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণের পরিবর্তন সেই দিকে হবে। বস্তুর উপর বল ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ নিয়ে চলতে থাকে।